শুরু হলো আরও একটি নতুন সকাল, যেই সকালে কেউ আবার নতুন করে স্বপ্ন দেখতে শেখে, কেউ ভুলে যায় গতকালের কষ্ট, আর কেউ শুরু করে জীবনের এক অনিশ্চিত কিন্তু আশায় ভরা পথ চলা। সকাল ৬টা, সূর্যমামা তখনও লুকিয়ে আছেন কুয়াশার আড়ালে। চরখানপুর নিস্তব্ধ, নদীতে এখনও ভেসে আছে বর্ষার শেষ জলের স্রোত। ভেজা মাটির গন্ধে ভারী হয়ে আছে বাতাস। গরুগুলো এখনও নিশ্চুপ দাঁড়িয়ে আছে তাদের গোয়াল ঘরে। হাঁসের পালগুলো নদীর পাড় দিয়ে হেঁটে যাচ্ছে। আমি দাঁড়িয়ে আছি ভারত বাংলাদেশ সীমান্তের এই চরখানপুরে, যেখানে প্রতিটি সকাল ফিরে আসে নতুন এক প্রতিশ্রুতির মতো, যেখানে কুয়াশার ভেতর দিয়েও মানুষ খুঁজে নেয় বেঁচে থাকার আলো। ভারত ও বাংলাদেশের একেবারে সীমান্তে অবস্থান এই চরখানপুরের। প্রথমবারের মতো আমি তুলে ধরব চরখানপুরের সকালের গল্প। কেমন হয় অক্টোবর মাসের চরখানপুর, আর আমার সাথে প্রিয় আজিজুল ভাই তো থাকছে। ভিডিওটি না টেনে দেখলে জানতে পারবেন আজ অনেক কিছুই এই চরখানপুর সম্পর্কে। এখন ৬টা বাজে। চরখানপুরের এই ঘাটটি জেলেরা নৌকা নিয়ে অনেকে যাচ্ছে বা যার যার কাজে বেরোচ্ছে। এখানে কতগুলো ভাই কাকায়েরা আছে, গল্প করছে। এইখানে নৌকা দিয়ে যে মাছ ধরে এগুলো মানে ওই যে ছোট যে ঘাইরা বা ই মাছ বাসা ওগুলা ধরে। তো এইখান থেকে কেউ কখনো ইলিশ মাছ পায় না, না? মূলত আমাদের মানিকগঞ্জের ওইদিকে ইলিশটা মনে হয় বেশি, ঢাকার মানিকগঞ্জের ওইদিকে। কিন্তু এইদিকে ইলিশ কম আসে, কারণ ওই দিক থেকে আমার মনে হয় মায়েরা ছাপা করে দিছে ওই দিক থেকে, মানে এইদিকে আর আসার সুযোগ দেয় না। আপনারা পান না বেশি না ইলিশ মাছ এদিকে? ওই পাশের যে বড় নদীটা ওইটার মধ্যে কি পান? সকালবেলা চরখানপুরের লোকজন কেউ খোশ গল্পে মেতেছে, কেউ বা তার জীবিকার তাগিদে কাজের সন্ধানে বেরিয়েছে। অক্টোবরের ২০ তারিখ, চরখানপুরের আবহাওয়া মনে হচ্ছে যেন শীতের আগমনী ঘটে গেছে। এখানে ছোট মহিষ, বড় মহিষ, মানে মহিষের বাচ্চাগুলো দেখতে পাচ্ছি। ও মাই গড, মহিষগুলো কিভাবে শুয়েছে! এটা মনে হয় একদম মানুষের মতো লম্বা হয়ে শুয়ে রয়েছে বাচ্চাগুলো। এখানে শুধু 4টা বাচ্চা, ওই পাশে আরেকটা মহিষ, আর বড় মহিষগুলো যেখানে রয়েছে। চরখানপুরের এই সকালের দৃশ্যটা আসলে অনেক সুন্দর। এখনও সূর্যমামার দেখা পাওয়া যায়নি, কিন্তু মানুষজন উঠে পড়েছে, যে যার জীবিকার তাগিদে ছুটছে। বর্ষা হওয়াতে নদীতে অনেক পানি থাকায় এখনও গরু বাছুরগুলো কিন্তু চরে বেড়াতে পারে না, মানে চরে গিয়ে যে ঘাস খাওয়ার যে ব্যাপারটা সেটা কিন্তু এখনও করতে পারছে না। গরুগুলা সব এইখানে জড়ো করে রেখেছে, এবং এইগুলাকে তাদের নিজস্ব খড়, ভুসি, খৈল, এই যে খাবারগুলো, এগুলো দিয়েই তাদেরকে পালতে হচ্ছে বর্তমানে। চরের মধ্যে বিচরণ করে যে ঘাসগুলো খেত, যেগুলোতে হয়তো তাদের খরচ অনেকটা বাঁচত, সেটা কিন্তু এখন এই পানি বাড়ার কারণে করতে পারছে না। এই গরু এইগুলা কি আপনাদের? আপনাদের বাড়ির পাশে। আপনি কি করেন? দুয়ারে মাছ টাছ মারি। দুয়ারে মাছ টাছ মারেন? তো এই বর্ষা হওয়ার ফলে তো আপনার সুবিধা হয়েছে, মাছ মারতে পারতেছেন। বর্ষার কারণে মাছটা একটু কম হয়, পানি যখন মরু পানি যখন হয় তখন আবার মাছ একটু বেশি হয়। যখন পানি যখন আরো বেড়ে যায় তখন কমে যায়, কিন্তু পানিটা যখন কমে যাবে তখন আপনি আরো বেশি মাছ পাবেন। এক হাতের উপরে 1 হাত করে বাড়ি দিয়েছে পানি। 1 হাত করে প্রতিদিন বাড়ছে? প্রতিদিন বাড়ছে। ও মাই গড, তাহলে অনেক পানি বাড়ছে প্রতিদিন। 1 হাত করে পানি বাড়লে তো এই চরে আবার পানি উঠে যাবে। পানি আপনার এরকম যদি আরো 5 দিন কি 6 দিন বাড়ে তো পানি উঠে যাবে। তখন আপনাদের তো দুঃখের আরো সীমা থাকবে না, তখন তো মাছ নদীতে আরো পাবেন না। মাছ পাওয়া যাবে না, তখন ছড়িয়ে যাবে পানি। কাল মানে 2 হাত তুলে শুয়েছি, এখন ধরেন পড়ে আছে চরে, এই ধার দিয়ে হ্যাঁ হ্যাঁ, 2 হাত নিয়ে আসবো এখন বাড়তে। মানে মাছ পাচ্ছেন না ওখানে রেখে, তো লাভ নাই, বরঞ্চ হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন এই বর্ষার কারণে
অনেক মানুষের কিছু লাভ হয়, আবার বেশিরভাগ মানুষেরই কিন্তু ক্ষতির সম্মুখীন হয়। এই বর্ষার কারণে কিছুটা লাভ হয়েছে এই ভাইয়ের, কিন্তু পানিটা বেশি বেড়ে যাওয়াতে সে কিন্তু আর মাছ পাচ্ছে না এখন আর, এই জন্য সে ক্ষতির সম্মুখীন হচ্ছে। মানে আপনি কি বাবা মায়ের থেকে আলাদা হয়ে খাচ্ছেন? আলাদা করে খাই। আলাদা করে খাচ্ছেন। তো আপনার ইনকামে তো আপনার সংসার চলে। আপনার সংসারে কে কে আছে? আপনার বাচ্চা কাচ্চা? বাচ্চা আমার স্ত্রী আছে, আমি আছি, আর বেটা আছে। বেটা আছে, দ্বিতীয় ওপারে পড়ে। ওপারে প্রতিদিন এখান থেকে যায় না, ওখানেই থাকে মাদ্রাসায়। মাসে 1500 টাকা লাগে বেতন। আচ্ছা, ওনার একটি মেয়ে আছে যেটা হলো ওই পদ্মার ওপারে রাজশাহীতে একটা মাদ্রাসাতে থেকে সেখানে পড়াশোনা করছে। তো মাসে আপনার কত খরচ যায় মেয়ের পিছনে? মাসে আপনার 1500 খাওয়া টাওয়া দিয়ে আপনার 1500 টাকা বেতন দিই। আচ্ছা, 1500 টাকা বেতন, খাওয়া খরচ সহ? খাওয়া খরচ সহ 1500 মাসে। আচ্ছা আচ্ছা, তার মানে ওখান থেকে ওই যেখানে থাকছে সেখান থেকে কিছু খরচ বহন করে, প্লাস ওরাও কিছু দেয়, আপনারাও কিছু দেয়, সব মিলে এই জন্য হয়তো খরচটা একটু কম পড়ে। প্রিয় বন্ধুরা, এই বর্ষায় এই চরখানপুর আমি দেখাচ্ছি যে এইখানে কিছু মানুষের সুবিধাও যেমন হচ্ছে কিন্তু এবং কিছু মানুষের অসুবিধাও হচ্ছে। তাদের জীবন জীবিকা খুবই কষ্টে কাটতেছে বর্তমানে এই বর্ষার। আর বর্তমানে পানিটা আরও অনেকটা বেড়ে যাচ্ছে, মানে নদীর পানি প্রতিদিন 1 হাত করে বৃদ্ধি পাচ্ছে। এরকম যদি বৃদ্ধি পেতে থাকে তাহলে এই যে নিচে যে পানিটা দেখছেন, এই পানিটা এই শুকনো জায়গায় উঠতে হয়তো 7 দিন বা 10 দিন সময়ের মধ্যে এই উপরে পানিটা উঠে যাবে। তখন কিন্তু এই মানুষগুলো আরও বেশি বিপদে পড়বে। তাদের ঘরে বাড়িতে যদি পানি উঠে যায়, তারা কোথায় গিয়ে দাঁড়াবে? আর এই গবাদি পশুগুলোকেই বা কোথায় রাখবে? আমি গতকালকে দেখেছি নদীর ওপার, মানে পদ্মার পাড়ে 200-300 গরু সেখানে পদ্মার পাড় দিয়ে বেঁধে রেখেছে। যারা মিডিল চরের বাসিন্দা ছিল, সেই মিডিল চরের যে নদী ভাঙনের শিকার হয়েছিল যারা, তাদের গরুগুলা নিয়ে ওপার নিয়ে রেখে দিয়েছে। তো এখন এই চরে যদি পানি উঠে যায় তাহলে কিন্তু মানুষের আরও দুঃখের সীমা থাকবে না। তোমরা কোথায় যাচ্ছ? মাদ্রাসায় যাচ্ছ না? কে কোথায় পড়ো, কি পড়ো একটু বলবা? 1-এ। তুমি শিশুতে। তুমি বাবা? তুমি শিশুতে। তুমি? আম্মুরা এদিকে আসো। তুমি কোথায় পড়ো? 1-এ। তুমি মা? 2-এ। তুমি? 2-এ। গুড। তোমরা খুব ভালোভাবে পড়াশোনা করবা, হ্যাঁ? তোমরা ভালোভাবে পড়াশোনা করে কেউ টিচার হবা, কেউ ডাক্তার হবা, কেউ ইঞ্জিনিয়ার হবা। এই চট থেকে তোমরা দেখা যায় যে যদি বড় বড় অফিসার হতে পারো, তখন ওই যে নদীর উপরে যে বড় বড় বিল্ডিংগুলো আছে না, সেখানে থাকতে পারবা। সেটা মজা হবে না? এই চরের কাদা মাটি আর পাড়াতে হবে না, বড় বড় গাড়িতে চড়বা, নিজের গাড়ি নিজের থাকবে, সেটা মজা হবে না? এই জন্য সবাই খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করবা, হ্যাঁ? প্রতিদিন তোমার শিক্ষক বা তোমার হুজুর যে পড়াশোনাগুলো দিবে সেটা বাসা থেকে কমপ্লিট করে তারপরে যাবা। মানে কোনো পড়া যাতে না বাজে, যাতে পেন্ডিং না থাকে। মানে তোমার ছাড়ে পড়া দিল, সেটা না পড়ে স্কুলে গেলা, এরকম করবা না। প্রতিদিন করে পড়া প্রতিদিন শেষ করবা, ঠিক আছে? সবাই ভালোভাবে পড়বা তো? জোরে বলো, পড়বা? আচ্ছা ঠিক আছে, যাও বাবারা, যাও। প্রিয় বন্ধুরা, এই যে নিষ্পাপ শিশুগুলো চরের মাঝে তারা মাদ্রাসাতে যাচ্ছে, কেউ বা স্কুলে যাচ্ছে, তো এদের ভবিষ্যৎ আসলেই উজ্জ্বল যদি এরা পড়াশোনা করে ঠিক মতন। কিন্তু চরের শিশুরা বেশিরভাগই তাদের পড়াশোনা শেষ করার আগেই ঝরে পড়ে এই স্কুল থেকে, ঝরে পড়ে মাদ্রাসা থেকে। তারা হয়তো কোনো কর্মে যুক্ত হয়ে যায় অথবা বিয়ে হয়ে যায় ছেলে বা মেয়েদের। তাই তো আমরা চাবো এই শিশুরা যাতে ঠিক মতন পড়াশোনা করে তারা যাতে একটা ভালো জায়গায় পৌঁছায়। কিন্তু বেশিরভাগ শিশুরাই ঝরে পড়ে যায় বিদ্যা শেষ করার আগেই, তাই না কাকা? তারা হয়তো সংসারের কষ্টের কারণে বিভিন্ন কাজে যায়, অথবা ছেলে বা মেয়েরা একটু বয়স হলেই 13 বা 14 বছর বয়স হলেই তাদের বিয়ে দিয়ে দেওয়া হয়, তাই তো? এই যে মাসালের মতো যে বড় করে বানায় রাখছে, এটা কি কোনো কাজের জন্য? হ্যাঁ, এটা কাজের জন্য, মানুষজন আসে বসে হয়তো দেখে।
বসে থাকে মানুষজন তাদের। দর্শক মণ্ডলী, এখানে দেখতে পাচ্ছেন গরুগুলো নদীর পাড়ে বাঁধা রয়েছে, যেগুলোর অবস্থা আসলেই শোচনীয়, যেগুলো পাচ্ছে না খাবার ঠিক মতন, অল্প একটু খাবার নিয়ে কতগুলো গরু খাচ্ছে, যেগুলো দেখেন একেবারে শীর্ণ ঝীর্ণ হয়ে গেছে খাবার অপ্রতুলতার কারণে। হয়তো শুকনা মৌসুম হলে বা চর শুকিয়ে গেলে এদের অবস্থা কিন্তু এরকম হতো না, এরা কিন্তু আরও হৃষ্টপুষ্ট হতো, কারণ তখন পর্যাপ্ত পরিমাণে খাবার পেত। চরখানপুরের এই বর্ষায় বেশিরভাগ মানুষই ঝুঁকির সম্মুখে আছে এবং বেশিরভাগ মানুষেরই কষ্টের মুখোমুখি দাঁড়িয়ে তারা তাদের জীবন ধারণ করছে। এই সবগুলা মহিষ আপনার? হ্যাঁ, মহিষগুলো আমার। আচ্ছা, এই মহিষগুলো এখানে রাখছেন কেন? চরের মধ্যে দেন না ওদিকে খাওয়ানোর জন্য? খাবার নাই, এখন চরে কোনো খাবার নাই, তাহলে তো এগুলো পালা অনেক কষ্ট হয়ে যাচ্ছে আপনার জন্য। কষ্ট তো আপনার এই 1.5 মাসে তো 2 লাখ টাকা লেগেছে। হ্যাঁ, এই কটা মাসে 1.5 মাসে তো 2 লাখ টাকা লেগেছে। 1.5 মাসে 2 লক্ষ টাকা খরচ হয়েছে এগুলো খাওয়ানোর জন্য? হ্যাঁ। কি খাওয়াচ্ছেন এগুলোকে? আউড়। কি আউড় চারা। আচ্ছা, ওই যে এই খড়গুলা? হ্যাঁ, খড়গুলো এগুলো খাওয়াচ্ছেন। এছাড়া আর কি খাওয়ান? শুধু খড় খেয়ে বাঁচে মহিষ? খড় খাওয়াই, ভুসি খোল খাওয়াই। ভুসি খোল খাওয়ান। এখানে কয়টা মহিষ আছে আপনার? 18টা। বাচ্চা মহিষ কয়টা আছে? 5টা। 10টা? 5টা। 5টা। মহিষগুলো কি তেড়ে আসবে নাকি গোতা দিতে আসবে? বলা যাবে না, ভয় করছে। ও আমাকে দেখে ভয় পাচ্ছে? আমি তো ওকে দেখে ভয় পাচ্ছি। ও আপনাকে ভয় পাচ্ছে। আচ্ছা, তার মানে এগুলো ভালো আছে। কিছু মহিষ আছে না তেড়ে আসে গোতা দেয়, যেগুলো পাগলা মহিষ না? পাগলা মহিষ এ পালো ছিল, বেঁচে দিয়েছে, কিন্তু ভিড় থাকতে নিয়ে দড়ি ছিঁড়ি মারতো, মানে সেগুলো দৌড়ে ছিঁড়ে এসে মানুষকে গুতা দিত। গোটা দেবে। ও খুবই ভয়ঙ্কর। মানে কিছু মহিষ আছে তো দেখছি যে মানুষকে মাথায় নিয়ে এরকম নাচায় নাচায় মেরে ফেলায়। আচ্ছা, এরকম অনেক মহিষ দেখছি না কাকা? হ্যাঁ আছে। তো এই মহিষগুলা থেকে আপনি কিরকম টাকা ইনকাম করতে পারেন? এটা কি চলে কোনো রকম? এটা কি ইনকাম হয় না আবার লস যায়? লসও যায়, মানে এত লসও যায় না, লসও যায়। লসও হয়ে যায় না? লস হয়ে যায়, মানে এতগুলাকে খাওয়াইতে গেলে তো অনেক খরচ। হ্যাঁ লসও হয়। কিন্তু যখন শুকনা মৌসুম হয় তখন তো ওই চরে খাওয়াইলে তখন একটু খরচটা কম পড়ে। এখন খরচ কম পড়ে, কারণ সারাদিনই ওখান দিয়ে থাকে, তাই না? হ্যাঁ, ওখানে থাকে। তো এই বর্ষা হওয়াতে পানি বেড়ে গেছে প্রিয় দর্শক মণ্ডলী, এই জন্য কিন্তু এই কাকার অনেক কষ্ট হচ্ছে এবং মহিষের পিছনে অনেক খরচ হচ্ছে। তার যে লাভ হওয়ার কথা সেই লাভের বিপরীতে যে তার আর লস হয়ে যাচ্ছে। তার 2 লক্ষ টাকা খরচ গেছে এই বর্ষা সিজনে মহিষকে খাওয়ানোর পিছনে। তাই চরে যারা বসবাস করছে, গরু বা মহিষ পালছে, এই বর্ষা তাদের জন্য একটা আশীর্বাদও যেমন তেমন অভিশাপেও রূপ নিচ্ছে। ভাইয়ের সাথে দেখা করতে যাবেন, সম্প্রীতি একে অপরের সাথে কত মধুর সম্পর্ক। ভাই যাচ্ছে ভাইয়ের সাথে দেখা করার জন্য, কিন্তু শহরের মানুষ তো তা করে না। ভাইয়ের সাথে ভাইয়ের দেখা হোক বা না হোক সবাই যার যার মতন ব্যস্ত থাকে। গ্রামের মানুষের বা চরের মানুষের এইটাই মহত্ব, এই যে ভালো মানুষ, একজন আরেকজনের সাথে মিলেমিশে থাকে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আপনার ভাই কি করে? এই মহিষ আছে এরকম। কতগুলা মহিষ আছে? মহিষ 10-12টা আছে। আচ্ছা, খুব কষ্টতে ওই মাঠের থেকে চড়া লটা মোটা খাওয়া। এই দেখেন গাঙ্গের এখন কি এই পানির জন্য আনতে পারতেছে না? না, ওপারেই রয়েছে, লাইকে নিয়ে আসতে হবে, নৌকায় করে নিয়ে আসতে হবে। সামনে বাড়ি। তো আপনি কি করেন কাকা? আমি পাট খাতে। পাইট খাটেন? হ্যাঁ। মানে রোজ কামলা দেন? যে কি কাজ করেন? এই এখন কদিন টমেটো লোকে কাজ করলো, লোকের টমেটোর কাজ করছেন? তারপরে আর কি কাজ থাকে? আর কোনো কাজ না, শুধু টমেটোর কাজ? আর লোকের যখন পানি মরে যাবে লোকের ভুই আধে নেবো, এই ধান করে। ও, যখন পানি চলে যাবে তখন ভুঁইয়ের মধ্যে যে কাজগুলো সেগুলা করবেন? হ্যাঁ, লোকের যে ধরনের কাজ দেয় সেগুলাই করেন? হ্যাঁ। তো আপনার সংসার চলে কি আপনার ইনকামে? ইনকাম। চরখানপুরের বেশিরভাগ মানুষই গবাদি পশুপালন ও মৎস্য শিকার করে জীবিকা নির্বাহ করে থাকে। তাই বর্ষার পানিতে তাদের লাভের থেকে ক্ষতিই বেশি হচ্ছে। কারণ বেশি পানিতে যেমন মাছও ধরা পড়ে না জেলেদের জালে, তেমনি চর ডুবে যাওয়ায় গবাদি পশু নিয়ে বিপাকে পড়তে হয় চরবাসীদের। কাকা এগুলো কি গাছ? কি গাছ কাকা?
এগুলা বেগুনের গাছ, এগুলো কি ওই যে কাটা বেগুন? ও তাহলে তো এগুলো অনেক বড় বড় হবে তাই না কাকা? কত বড় বড় হয় এক একটা বেগুন? ও মাই গড, একটা বেগুন 1 কেজি ওজন হবে? আচ্ছা, এখন বিষ না দিয়ে দিলে এগুলোর মধ্যে পোকা ধরবে তাই না? পোকা ধরবে তখন আর এইগুলো আর হবে না, বাড়বে না। কাকা যে বেগুন গাছগুলো লাগিয়েছে এই ক্ষেতের 2 ক্ষেত পরেই কিন্তু ভারতের সীমান্ত, অর্থাৎ মুর্শিদাবাদের এই ক্ষেতগুলো। চরখানপুরের এই কাটা বেগুন খুবই বিখ্যাত। এই বেগুনগুলো 1 কেজি থেকে 1.25 কেজি পর্যন্ত হয়ে থাকে। কাকা বলল প্রতি বছর যে বেগুন এখান থেকে হয় সেই বেগুনগুলোর মধ্যে ভালো যে বেগুনগুলো থাকে তার মধ্যে কিছু বেগুন তিনি রেখে দেন বিচি উৎপাদনের জন্য, এবং সেই বিচি থেকে প্রতি বছর নিজেরাই চারা উৎপাদন করে, আর এই কয়েক বিঘা এই কাটা বেগুন তারা নিজেরা বপন করে বেশ লাভবান হয়ে থাকে। চরখানপুরে কাটা বেগুন একটা বিখ্যাত, এই চরখানপুরের আমরা বিভিন্ন ভিডিওতে দেখে থাকি যে চরখানপুরের যে কাটা বেগুন এগুলো কিন্তু আসলে বিখ্যাত। এই বেগুনগুলো এক একটা বেগুন 1 কেজি ওজনের হয়ে থাকে। আমার যদিও সেই বেগুনের সিজনে আমি কখনো আসিনি, তাই আমার দেখার সৌভাগ্য হয়নি। কাকা এই যে ভিতর পাড়া দিতে পারবো তো না? এই যে দেখে দেখে পাড়া ভিতরে ঢুকে পড়ছি আমি। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এই এই চরখানপুরের এই বেগুনটা অনেক বিখ্যাত বেগুন, এই কাটা বেগুন তাই না কাকা? কিন্তু আমাদের ওইদিকে বা ঢাকার ওইদিকে তো এই বেগুনগুলো তো আসলে হয় না, বা এগুলো এত বড় হয় না, বা আমরা এটা কি মাটির কারণে নাকি জাতের কারণে? মাটির কারণে বড় হইতে পারে, অথবা এই জাতগুলো আপনারা আসলে কোথা থেকে নিয়ে আসছেন, বা এই চারাগুলো পান কোথায়? 1 কেজির উপরেও হয়ে যায়। আচ্ছা, এইগুলো আপনারা কোথায় পেয়েছেন? এই জাতগুলো আপনারা কোথা থেকে আনেন? জাত আমরা এই বাড়িতে ধরুন তৈরি করি, এই রাখি দেবো। আচ্ছা, তো এইখান দিয়ে দেখা যায় যে টমেটো বুনছেন, টমেটো বুনছেন, সাথে আবার বেগুন গাছ তো আছেই। এই যে এইগুলা কিসের চারা কাকা? এই যে এগুলা ঘাসের। ও ঘাসের, আমি ভাবলাম এটা ওই যে ইয়ের মতন বাঙ্গি বা ফুটি এরকম কিছু। ও আচ্ছা আচ্ছা কাকা, এই বেগুন গাছগুলোতে বেগুন কবে ধরবে? আমি ওই সময় তাহলে আরেকবার আসবো এই বেগুন দেখতে। পুষ মাসে, যখন মানে প্রচণ্ড শীত থাকবে, শীতের মধ্যে ভালো হয় না, তখন এই কাটা বেগুনগুলা ভালো হবে। ওই সময় যে বাম্পার ফলন হবে এই বেগুনের, তখন আমরা আসবো, আপনাদের এই বেগুনগুলা দেখাবো দর্শকদের। চরখানপুরের এই বিশাল বিস্তীর্ণ মাঠে রয়েছে টমেটো, বেগুন এবং আরও রয়েছে মাসকালাই। এইগুলোর বাম্পার ফলন হলেই এই চরখানপুরের কৃষকদের মুখে হাসি ফুটবে। ভাই আপনি কোথায় যাচ্ছেন? কি কিনতে যাবেন? নন্দাটা কি? গোবর। গোবর কিনে কি করবেন? গোবর বেচবেন? গোবর কোথা থেকে কিনেন? নন্দা জিনিসটা কি একটু বোঝায় বলবেন আমাকে? গোবর দেয় এরকম দিয়েছে এগুলা। ওই যে বিষ দিবেন? না না, নন্দা। এ কাকা, নন্দা কি? উনি আমাকে বোঝাতে পারলো না, বা আমি বুঝতে পারলাম না হয়তো। উনি নন্দা, এ কাকা নন্দা কি? নন্দা গোবরের মধ্যে দেয়? ও গোবর দিয়ে নন্দাটা বানায়। সেই নন্দা কি করে, কি কাজে লাগে নন্দা? ও জাল দেয়। ও আচ্ছা 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 আচ্ছা, আমাকে বসে বারবার বলছে যে নন্দা নন্দা, কিন্তু আমি তো আসলে নন্দা বুঝি না। আমরা নন্দা বলি, নাম হলো নন্দা, বুঝতে পেরেছেন? আচ্ছা, পায়খানা আর গরুগুলা লাভ। হ্যাঁ, গরুর গোবর, সেই জ্বালান করি, শুকিয়া নুনা করিয়া জ্বালান করিয়া জাল দিই।
আচ্ছা আচ্ছা। ও আবার নিতে গ্রামে থেকে কিনে নিতে শহরে বিক্রি করে। খুব তাই খুঁজে আছে। প্রিয় বন্ধুরা, চরখানপুরে কিন্তু শীত নেমে এসেছে। আজকে রাতে আমি যখন চরখানপুরে অবস্থান করি তখন কিন্তু আমার রাত্রে বেশ ঠান্ডা লেগেছিল। তো আমাদের ঢাকাতে যখন গরমের কারণে সারা রাত ফ্যান চালিয়েও যখন শরীরে প্রশান্তি আসে না, কিন্তু চরখানপুরে যখন বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে এলো তখন কিন্তু একটা শীত শীত আমেজ অনুভূত হতে থাকলো। আমি আপনাদেরকে যদি দেখাই, এই যে কাকা যে মাসকালাই ক্ষেতে দিচ্ছে, সার দিচ্ছে, এই ক্ষেতের মধ্যে যে দুর্বা গাছগুলো রয়েছে সেখানে কি পরিমাণ শিশির জমেছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি বুঝতে পারছি না। তবে এই যে প্রত্যেকটা ঘাসের মধ্যে দেখেন শিশির জমে আছে, কতটা বোঝা যাচ্ছে ক্যামেরাতে বুঝতে পারছি না। তবে ঘাস এবং এই যে মাসকালাই, এই মাসকালাই প্রত্যেকটা পাতায় শিশির জমে আছে, মানে এতটা কুয়াশা এখন পড়া শুরু হয়েছে এই চরখানপুরে। এই জন্যই হয়তো শীতের অনুভূতিটা আমরা টের পেয়েছি আজকে রাতে। চরখানপুরের এই বিস্তীর্ণ মাঠে রয়েছে ফসল এবং সবজি। চরখানপুরে এই যে নদীটা দেখা যাচ্ছে, এই নদীর এই যে পাড় থেকে একটি মাটির চাপ ভেঙে পড়ল। আমরা চাই না চরখানপুরের আর ভাঙন থাকুক, চাই চরখানপুর ভাঙন রোধ হোক, মানুষ এখানে নিশ্চিন্তে বসবাস করুক। নদীর উপারে আপনারা দেখতে পাচ্ছেন কি না জানি না, কারণ অনেকটা দূর, সেখানে রয়েছে মহিষ এবং গরু ছাগলের বিশাল একটা অভয়ারণ্য। ওখানে গরুগুলো এবং মহিষগুলো নিশ্চিন্তে বিচরণ করে সারা বছর। এখনও সূর্যি মামার দেখা কিন্তু এই চরখানপুরে আমরা পাইনি। প্রায় এখন সকাল 7টা বাজে নাই, যদিও 6:50। তো এই সময়েও চরখানপুর ঘুমিয়ে আছে, সূর্যি মামার দেখা পাওয়া যাচ্ছে না। হয়তো সূর্যি মামা জেগে উঠেছে অনেক আগেই। এখানে আমি আগেই বলেছি যে শীতের আবেশ বা আমেজটা পড়েছে, রাত্রে বেশ ঠান্ডা লেগেছে, আর এখন প্রত্যেকটা ঘাসের উপরে শিশির জমে রয়েছে। চরখানপুরের এই রাস্তাটি পূর্ব থেকে পশ্চিম দিকে গেছে। আমি পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যাচ্ছি। পূর্ব দিকে রয়েছে বিএসএফের ক্যাম্প এবং আমি যাচ্ছি পশ্চিম দিকে। পশ্চিম দিকে রয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড অর্থাৎ বিজিবির ক্যাম্প রয়েছে। রাস্তাটি পুরাই কর্দমাক্ত, সাইড দিয়ে একটু রাস্তা আছে, সেখান দিয়ে যাওয়া যায়, কিন্তু পুরা রাস্তাটা আসলে কাদায়। একেবারে বৃদ্ধ যারা, তাদের হাঁটতে কিন্তু খুব কষ্ট হচ্ছে। কাকিরা একটু দেখে সাবধানে হাঁটবেন, পিছলে গেলে কিন্তু। আহারে আহারে, কবে কবে পড়ছে? আজকে পড়ছে? এই 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 রাস্তায় হাঁটতে গিয়ে পড়ে গেছে? আর খুব সাবধানে হাঁটবেন, এই যে ওখান থেকে পিছলা কিন্তু। এই যে প্রিয় বন্ধুরা দেখেন রাস্তাঘাটের কি অবস্থা। এখানে ওই যে ট্রাক্টর গাড়িগুলো গিয়ে রাস্তার এই অবস্থা হয়েছে না ভাই? ওই গাড়িগুলোর কারণে রাস্তাটা পুরোটা একদম নিচে হয়ে গেছে। ওই যে ওই মুরব্বি পড়ে দিয়ে তার হাত ভেঙে গেছে, দেখছেন কি একটা অবস্থা। এখন ডাক্তার দেখাচ্ছেন কি? সেই রাজশাহী যেতে হবে। তা এখন কি আপনারা রাজশাহী যাচ্ছেন? এখন তো নৌকা পাবেন না, কিভাবে যাবেন? ও, নিজেদের নৌকা আছে না? এখনই রাজশাহী যাচ্ছেন তাহলে? কোন হাতটা ভাঙছে একটু দেখাবেন? আমি আসতেছি ওপারে, আপনি আগান। আহারে, ক্যাম্পে যাচ্ছ না একবার? এই যে হাতটা ভাঙছে না, এই জায়গায় হাতটা ভাঙছে। আহারে, ও কোন জায়গায় এটা আসারটা পড়ছিলেন? কোন জায়গায়? ওই ওখানে সামনে, দোকানের সামনে পড়েছিল। ওখানে পড়ে গেছে? হ্যাঁ। তো পড়ে গিয়ে হাতটা কি নিচে পড়ছিল? নিচে, হ্যাঁ, এমনি দমড়িয়ে গেছিল হাত। নিচে পড়ছিল, নিচে পড়ে ভেঙে গেছে। নিচে পড়ে দমড়িয়ে গেছিল, দমড়ে মুচড়ে গেছে। আচ্ছা, তো রাতে সারা রাত শুতে পারেনি, ঘুমাতে পারেননি? আহারে, ব্যথাতে কি কষ্ট। একটা এই বয়সে হাত ভাঙলে সেই হাতটা কিন্তু জোড়া লাগাটাও অনেকটা কষ্ট, কারণ বয়স যখন বেড়ে যায় তখন কিন্তু হাড়গুলো মটমটে হয়ে যায়, তখন হাড় কিন্তু জোড়া লাগে না, লাগতে অনেক সময় লাগে। একটা বাচ্চা ছেলের হাত ভেঙে গেলে কিন্তু সহজে জোড়া লেগে যায়, কিন্তু বয়স মানুষের এইটা একটা বেশ বড় সমস্যা। তারপরে গেলে হাড়গুলো মটমটে হয়ে যায়, তো সহজে ভেঙে যায়। তো আমি দোয়া রাখছি
আল্লাহ যাতে আপনাকে খুব শীঘ্রই আমার জন্য দোয়া রাখবেন কাকি, হ্যাঁ আমার জন্য দোয়া রাখবেন যাতে আপনারাও ভালো থাকেন, এই হাতটা আপনার খুব দ্রুত ঠিক হয়ে যায়, আপনি যাতে ভালোভাবে চলাফেরা করতে পারেন। আর আমাদের জন্য দোয়া করেন, আমরা ঢাকা থেকে আসছি আপনাদের এখানে বেড়াতে, তো আমাদের জন্য একটু দোয়া করবেন। হবে দোয়া। এই যে এখানে দেখে এখানে কিন্তু আবার আশা পড়বেন। চরখানপুরের এই রাস্তাটা বেশি খারাপ হয়ে গেছে ট্রাক্টর, যে বড় ট্রাক্টরগুলো আছে সেগুলো চড়ার কারণে। এখানে অনেক মানুষ চলাফেরা করতে যেমন কষ্ট হচ্ছে, তেমনি কিছু মানুষ আবার এখান থেকে রাস্তাতে হাঁটতে গিয়ে পড়ে গিয়েও তাদের হাত পা ভেঙে যাচ্ছে। এটা আসলে বড়ই দুঃখের বিষয়। বাপলি এসেছে এই চরে বুদ্ধি হয়নি মা তখন, তো তখন তার আগে কোন চরে ছিলেন? এই যে ওই চরে যে ভাই ওখানে মাঝার দিয়া? মাঝার দিয়ে এই যে এই চরে। ও এটা তো মধ্য এই চর আপনার হলো মিডিল চর। হ্যাঁ মিডিল চরে ছিল। মিডিল চর আগে ছিলেন, তো সেই মিডিল চর থেকে পরে এই চরখানপুরে চলে আসছেন না? তো এখন মিডিল চরের চেয়ে কি চরখানপুরে ভালো আছেন? আব্দুলের বাড়ি যাবে? হ্যাঁ ভালো আছে। আব্দুলের বাড়ি যাবে? না আমি ওই যে আজিজুল ভাইয়ের। হ্যাঁ হ্যাঁ ওটা আমার বেটা হয়। তাই নাকি? হ্যাঁ আচ্ছা আচ্ছা। বহিরের বেটা। আল্লাহ চায় তো সব ঠিক হয়ে যাবে। আর মানুষ তো উছিলা মাত্র। আর অবস্থা কয়বার ভাঙছে? 4-5 বার ভাঙিছি। 4-5 বার ভাঙিছে? 4-5 বার ভাঙিছি ভাঙনে দিয়ে, বা কত আর মাটি তুলবো, কত কোন জায়গায় থাকবো। পরে এখানে আসে, এখানে আসার পর তো আর ভাঙে নাই? এখানে আসার পর আর ভাঙেনি, এই জায়গাতে আছি। হলো 10 বছরই হয়ে আসছে। আমার 3 ছেলে 2 মেয়ে। 2 মেয়ে? মেয়েদের বিয়ে হয়েছে? বিয়ে দিয়েছি। ছেলেরা আলাদা আলাদা হয়ে গেছে? ছেলেরা আলাদা দেয় না, ছেলে পিলে কিছু খাইতে, কিছু দেয় না? কিছু দেয় না। আরে তাহলে চলেন কিভাবে? ওইভাবে চলেছে, মরদ পড়ে আছে। পড়ে আছে? তাহলে ইনকাম করে কে? কেউ করে না বাবা। এই কাকি, তার ইনকামের কোনো লোক নাই। যে কাকা আছে সেই কাকাটা ঘরে পড়ে গেছে, ঘরে পড়ে গেছে। এই কাকিটা দেখেন এই কাকিটা কিন্তু কান্না করছে, তার চোখ জোরে কিন্তু পানি আসছে, তার ইনকামের কেউ নাই, সে সংসার চালাতে পারে না। তার চোখটা 2 চোখ বয়ে বেয়ে পানি পড়ছে, সে আঁচল দিয়ে তার মুখ বারবার মুছছে। প্রিয় বন্ধুরা, এই চরখানপুরের দরিদ্র মানুষদের পাশে যদি আপনারা দাঁড়াতে চান, তাহলে এরকম হাজারো মানুষ রয়েছে এই চরখানপুরে। আপনারা হয়তো যারা আসলে সবচেয়ে বেশি দরিদ্র তাদেরকে সাহায্য সহযোগিতা চাইলে করতে পারবেন। আজিজুল ভাই হলো আপনার ভাতিজা না? বেটা। আচ্ছা আচ্ছা। তার মানে আগে কাকা কি করতো? আগে বালু তুলে ছেড়ে পিলিকে খাওয়াইতো, তারপরে বালু তুলে নিয়ে যেত ক্লাই করে। এখন বুড়ি হয়ে গেছে বাবা, পারে না, শক্তি নাই, ঘরে পড়ে আছে। ঘরে ঠান ভেঙে পড়ে আছে। আহারে। চরখানপুরের বেশিরভাগ মানুষের জীবনের গল্প কিন্তু একই রকম। তাদের না আছে ইনকামের সঠিক পথ, এবং যারা আছে তারাও ঠিক মতন জীবিকা অর্জন করতে পারছে নাকি। সামনে আর বাড়ি যাই ওখানে, আচ্ছা, কাজ কাম করতে পারে না বাবা, একটু সাহায্য করলে করে, ওষুধ পানি লাগিয়েছে। আচ্ছা, আল্লাহর উপরে ভরসা রাখেন। এটা একটা বেবি মহিষটা আমার ক্যামেরাকে খেতে আসছে। এই মহিষটা টিনেজার, গোতা দিতে আইসো না কিন্তু। মাত্রই চরখানপুরের সূর্য মামার দেখা মিলল। সকালে আমি বারবার চেষ্টা করছিলাম চরখানপুর থেকে কিভাবে সূর্য মামাকে দেখা যায় তার একটা দৃশ্য দেখানোর জন্য, কিন্তু সকাল থেকে অপেক্ষা করার পরেও সূর্য মামা উঠছিল না। মাত্রই সে উকি মেরে তাকিয়েছে আমাদের দিকে। বাসা কি এই চরখানপুরেই? চরখানপুরেই। তুমি কোথায় পড়ো? তুমি কোন ক্লাসে পড়ো? কায়দা পড়ো। আর তুমি? ওয়াও, তুমি এগিয়ে গেছো ওর থেকেও, মাশাআল্লাহ। ঠিক আছে, যাও ভালোভাবে পড়াশোনা করবা। হ্যাঁ, ওকে। এই শিশুগুলো সকাল হলেই কোরআন নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, তাদের পড়াশোনা নিয়ে। চরখানপুরের এই ছোট ছোট বাচ্চাগুলো যখন কোরআন পড়ছে, তখন তাদের এই মনোমুগ্ধকর দৃশ্য। প্রিয় বন্ধুরা, এই যে আজিজুল ভাইয়ের বাড়ি, এখন সকাল 7টা বেজে 20 মিনিট। তো আজিজুল ভাইয়ের এখানে ফার্স্ট মর্নিংয়ে আজিজুল ভাইয়ের এখানে সকালের নাস্তাটা সারবো। তো আজিজুল ভাই কিন্তু সকালের নাস্তা রেডি করে সাজিয়ে বসে আছে। এই যে আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন, আজিজুল ভাই সকালের নাস্তা বানিয়ে রেডি করে ভাই ভাবি দুজনই বসে আছে। তা আমরা সকালের নাস্তাটা সেরে নিব। সকালের নাস্তাটা কিন্তু আজিজুল ভাই আমার কাছে জিজ্ঞেস করেছিল কি করব, তো আমি
এটাই বলেছিলাম যে সকালে রুটি খাবো, তো সেই জন্য আজল ভাই খুব সুন্দর করে সকালের রুটি আর ছোট মাছের ঝুড়ি আর হলো ডিম ভাজি এটা করেছে। তো আমরা এটা দিয়ে সকালের নাস্তাটা শেষ করব। ভাই তাহলে শুরু করেন। আপনারা করেন, আপনারা করলে আমি করছি। নেন, কি নিছেন? এই ডিম নেন, ডিম নেন। আরে ভাই নেন। সকালে মাছের ঝুড়ি আর হলো ডিম ভাজি সাথে রুটি, চমৎকার হবে। বিসমিল্লাহ। আসলে আজল ভাই পাশে থাকলে, আপনারা জানেন বন্ধুরা, যারা এখানে আসে আজল ভাইয়ের সাথে দেখা করতে, কথা বলতে, তার সাথে কিছু সময় কাটায়, ভালো সময়, যেহেতু সে একজন সাদা মনের মানুষ, তার ভিতরে নাই কোনো অহংকার, নাই কোনো গর্ব, নাই কোনো অন্য মানুষের সাথে রেষারেষি। সে সবসময় তার এলাকার এবং আমাদের মতো যারা ব্যক্তি আছি, তার কাছে যারা আসি, সবার সাথে মিলেমিশে একেবারে কাঁধে কাঁধ মিলিয়ে চলার চেষ্টা করে প্রত্যেকটা সময়। একটা জিনিস মিস করতেছে আজুর ভাই, আপনার কুকুরটা, বুঝছেন? আমি আচ্ছা আচ্ছা, মাটি দিয়ে রাখছেন না, খুবই ভালো করছেন। তো আমি ভাবছিলাম যে আইজুল ভাইয়ের কুকুরটা এসে পাবো, কিন্তু কুকুরটা কোনো কারণে এই দুনিয়াতে আর নাই। আমি ভাবছিলাম, কারণ কুকুরটা অনেক ফ্রেন্ডলি ছিল, যেই আসতো তাকে দেখে যে ওরকম ঘেউ ঘেউ করা ওইরকম কিন্তু না, তার কাছে থাকতো, যে এখানে থাকলেই হয়তো কিছু খেতে পাবো, কিছু খাবার দিবে। সে ধরে নিত যে হয়তো সে যে লোকটা আসছে সে আজল ভাইয়ের ঘনিষ্ঠ কেউ, কাছের কেউ, বন্ধু। এই জন্য হয়তো সে কখনো কিন্তু ই করতো না, ওই প্যান্ট পরার লোক দেখলে তাদের সাথে মিশে যাইতো, তাই না ভাই? তো পিঠের ডালে একবার মোটো মাছ দুষা। অনেক হৃষ্টপুষ্ট স্বাস্থ্যবান ছিল, আর বড় সড়ো তো ছিল না। মেলা হয়েছে এইসব কুকুরগুলো আসছে, একটা থেকে আমার যদি থাকতো একটা কুকুর বাড়ি থাকতো না। শিয়াল তো আবার আমের পথে দিয়ে যায় না, ছাগল মুরগি সব ছাড়া থাকে রাতে। প্রিয় বন্ধুরা, আমরা পরের গল্পটা একটু পরে শেয়ার করছি। আমার খাবার শেষ করি, তারপরে আমরা আবার অন্য কোথাও যাব এবং আপনাদের সামনে সেই দৃশ্যগুলো তুলে ধরবো। আমাদের সাথে থাকুন। প্রিয় বন্ধুরা, চরখানপুরের সকালের গল্প এখানে শেষ করছি। ভিডিওটি যদি একটু আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে আমাদের অনুপ্রেরণা যোগাতে ভুলবেন না। আর যদি সবসময়ই এরকম চরের ভিডিও আপনার ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। আজিজুল ভাইয়ের সাথে মজার মজার সব দৃশ্য নিয়ে আসছি আগামী ভিডিওতে। আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন সুমন ডকুমেন্টারি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ।